স্নেহ এক নিঃশব্দ গভীর অনুভূতি। স্নেহভাজনের সুখের জন্য স্নেহশীল মানুষ নিজের সমস্ত কিছু ঢেলে দেয়। সে কিছুই চায় না, কিছু দাবিও করে না, কেবল নিঃশব্দে পাশে থাকে। এই নিঃস্বার্থ উপস্থিতিতেই লুকিয়ে থাকে জীবনের আসল তৃপ্তি। নমস্কার, আপনারা শুনছেন গল্প একান্তে। একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা। আজ আপনারা শুনবেন সাহিত্যিক নারায়ণচন্দ্র ভট্টাচার্যের কলমে গল্প রাঁধুনি বামুন। শুনতে থাকুন আজকের গল্প। রমানাথের বয়স যখন ৩০ বৎসর অতিক্রম করিল, তখন সে দ্বার পরিগ্রহের আশায় জলাঞ্জলি দিয়া তানপুরার সহিত আলাপে প্রবৃত্ত হইল। রমানাথের কুল গৌরব ছিল না, সে শ্রোত্রিয় ব্রাহ্মণ। তাহাদিগকে কন্যাপণ দিয়া বিবাহ করিতে হইত। সে পণের মাত্রাও নিতান্ত কম ছিল না। তাহার পিতা ৭৫০ টাকা কন্যাপণ দিয়া তাহার মাতাকে গৃহে আনিয়াছিলেন। তাহার ক্ষুল্লতাত সম্পর্কীয় এক জ্ঞাতি সর্বস্ব বাঁধা দিয়া এক ১৪ বর্ষীয়া বালিকার পানি গ্রহণ করিয়াছিলেন। কিন্তু বিবাহের মাস কয়েক পরেই ৯০০ টাকা মূল্যের বালিকাটি প্লীহা জ্বরে দেহত্যাগ করিল। আর বর মহাশয় ঋণের দায়ে ব্যতিব্যস্ত হইয়া দেহত্যাগপূর্বক বালিকা পত্নীর অনুগমন করিল। সরস্বতীর সহিত রমানাথের পরিচয় নাই বলিলেও চলে। কমলারও তাহার উপর বড় একটা অনুগ্রহ ছিল না। সুতরাং কোনো বুদ্ধিমান ব্যক্তি ৬০০ রজত মুদ্রা হস্তগত না করিয়া তাহাকে জামাতৃপদে বরণ করিতে স্বীকৃত হইল না। কেবল কয়েক মাস পূর্বে নলহাটির রূপরাম চক্রবর্তী মহাশয় সবিশেষ দয়ার বশবর্তী হইয়াই ৫৪৯ টাকা মাত্র পণ লইয়া আপনার ১৬ বৎসর বয়স্কা কন্যাকে রমানাথের হস্তে সমর্পণ করিতে উদ্যত হইলেন। পণের টাকা ছাড়া সেই ১৬ বৎসরের মেয়েটির ২৫০ টাকা গহনারও একটা ফর্দ ছিল। রমানাথ জমি জমা বন্ধক দিয়া বহু কষ্টে পণের টাকাটার জোগাড় করিল, কিন্তু ফর্দ মতো সকল গহনার জোগাড় করিয়া উঠিতে পারিল না। কেহ কেহ পরামর্শ দিল গহনার জন্য বড় একটা আটক হইবে না। নির্দিষ্ট দিবসে রমানাথ টোপর মাথায় দিয়া ২-৫ জন বরযাত্র লইয়া বিবাহ করিতে গেল। কিন্তু বিবাহ হইল না। পাত্রীর গর্ভধারিণী সোনার ৫ নর এবং রূপার গুজরি পঞ্চমের অভাব দেখিয়া মেয়েকে লইয়া ঘরে খিল দিলেন। রমানাথ অনেক সাধ্য সাধনা করিল। শেষে গহনার মূল্যস্বরূপ হ্যান্ডনোট পর্যন্ত লিখিয়া দিতে চাহিল, কিন্তু কিছুতেই কিছু হইল না। বুদ্ধিমান চক্রবর্তী মহাশয় উত্তর করিলেন, বাপু হে, কাল তুমি যখন আমার জামাতা হবে তখন কি আমি হ্যান্ডনোট নিয়ে তোমার নামে নালিশ করতে যাব নাকি? লোকে যে আমার গায়ে ধুলো দেবে। অগত্যা রমানাথ সেই রাত্রেই বরযাত্রীদের সহিত বিষণ্ণ চিত্তে ঘরে ফিরিতে বাধ্য হইল। লাভের মধ্যে খরচ খরচায় তাহার ২ বিঘা জমি হস্তান্তরিত হইয়া গেল। রমানাথ লজ্জায় কয়দিন বাড়ির বাহির হইতে পারিল না। সেই দিন হইতে রমানাথ বিবাহের সংকল্প ত্যাগ করিল এবং একটা তানপুরা কিনিয়া গীতবাদ্য শিক্ষায় মনোনিবেশ করিল। বিষ্ণুপুরে ওস্তাদের অভাব নাই। রমানাথ একজন ওস্তাদের শিষ্যত্ব গ্রহণ করিয়া সারে গামা সাধিতে লাগিল। রমানাথের সংসারে এক দূর সম্পর্কিয়া খুড়ি ছাড়া আর কেহ ছিল না। যে জমি জায়গা ছিল তাহাতে কোনো প্রকারে সংসার চলিয়া যাইত।
সুতরাং রমানাথের সঙ্গীত চর্চায় কোনো প্রকার বাধা বিঘ্ন উপস্থিত হইল না। সে দিন রাত তানপুরাটি কোলে লইয়া তাহার সুগম্ভীর ধ্বনির সহিত আপনার গলা মিশাইয়া সারে গামার উচ্চ তানে পল্লী প্রতিধ্বনিত করিত। তাহাতে যে কি আনন্দ পাইত তাহা রমানাথই জানি। এইরূপে রমানাথ যখন বিবাহের আশায় জলাঞ্জলি দিয়া সঙ্গীত চর্চা দ্বারা আপনার অবিবাহিত জীবনের দুঃখের বোঝাটার লাঘব করিতেছিল, তখন সহসা একদিন ভৈরববাবু তাহাকে ডাকাইয়া বলিলেন, ঠাকুর, ঘরে বসে বসে কি করছ? চাকরি করবে? রমানাথ একটু বিস্মিত হইয়া বলিল, চাকরি? কোথায়? ভৈরব কহিল, কলিকাতায় আমারই এক আলাপি লোকের বাড়িতে। খুব বড় লোক, বিস্তর চাকর, নফর, দারোয়ান। খুব শক্ত কাজ নয়, 7-8 জনের রান্না, খাওয়া পরা পাবে, মাহিনেও বেশ মোটা। রমানাথ মস্তক কণ্ডুয়ন করিতে করিতে বলিল, আগে চাকরি চাকরি করতে বড় একটা ইচ্ছা নাই। ইচ্ছা নাই? ভৈরববাবু বিস্ময়ে চক্ষু বিস্ফারিত করিয়া বলিলেন, ইচ্ছা নাই আবার কি? চাকরি করবে না তো এরপর খাবে কি? আগে হ্যাঁ, একটা পেট বই তো নয়, তার জন্য আর পরের গোলামি কেন? চিরকালই কি একটাই পেট থাকবে? বিয়ে থা করতে হবে তো, বংশরক্ষা তো হওয়া চাই। ঈষৎ হাসিয়া রমানাথ বলিল, তার আর বড় একটা আশা নাই। সে অনেক গোলযোগ, বিস্তর টাকার ফের। ভৈরববাবু ভ্রুকুটি করিয়া বলিলেন, তোমার বুদ্ধিশুদ্ধির লোভ পেয়ে গেছে নাকি? হে কি তোমার বিষ্ণুপুর যে বিয়েতে টাকা লাগবে? এ দেশেই তোমাদের বিয়েতে টাকা দিতে হয়, সে দেশে টাকা পাওয়া যায়। রমানাথ সবিস্ময়ে বলিলে, বলেন কি? আর বলি কি, এ দেশে যেমন মেয়ের বাপকে টাকা দিতে হয়, সে দেশে তেমনি মেয়ের বাপ বরকে টাকা দিয়ে পায়ে ধরে মেয়ে দেয়, বুঝলে? রমানাথ হাসিতে হাসিতে বলিল, সে তো বড় মজার দেশ মনে হচ্ছে। সেই জন্যেই তো তোমায় যেতে বলছি বাপু। সেখানে গেলে কি তোমার বিয়ের ভাবনা থাকবে? তাহলে কবে যাচ্ছ? আশায় উৎফুল্ল হইয়া রমানাথ বলিল, আপনি যেদিন বলেন। শুভস্য শীঘ্রং। কাল তো সোমবার, দিকশুল, পরশ্বই রওনা হও। রমানাথ খুড়ির চলিবার বন্দোবস্ত করিয়া দিয়া তানপুরাটিকে কাপড়ে মুড়িয়া টাঙাইয়া রাখিয়া হৃষ্টচিত্তে কলিকাতা যাত্রা করিল। রমানাথের এই প্রথম বিদেশবাস। সে আর কখনো দেশ ছাড়িয়া কোথাও যায় নাই। যদিও দেশে তাহার আকর্ষণের বস্তু কিছু ছিল না, তথাপি জন্মভূমির একটা মমতা এই সুদূর প্রবাসেও তাহার চিত্তকে আলোড়িত করিতে লাগিল। দেশের সেই জঙ্গলাকীর্ণ অপরিষ্কৃত পথঘাট, সেই শৈবাল দলপূর্ণ পুষ্করিণীর কৃষ্ণ সলিল রাশি, সেই তাহার ঘাটের ধারের বট গাছটি, সেই খড়ের চালের ছোট ঘরখানা, সেই পরিচিত কৃষকদিগের রৌদ্রতপ্ত অপরিচ্ছন্ন মুখমণ্ডল, যাহাদিগকে রমানাথ একদিনের জন্য সুন্দর বলিয়া ভাবে নাই। তাহারাই আজ যে এত দূর হইতে এমন মোহন মূর্তিতে রমানাথের সম্মুখে দাঁড়াইবে, এতটা অজ্ঞাত স্নেহের আকর্ষণে তাহাকে আকৃষ্ট করিবে, ইহা রমানাথ একদিনের জন্যও ভাবে নাই। এখন এই দূর প্রবাসে বসিয়া
রমানাথ তাহাদের কথা যতই ভাবিতে লাগিল ততই তাহার মন চঞ্চল হইয়া উঠিল। সেই নিঃসঙ্গ প্রবাসে একটা স্নেহসঙ্গ লাভের জন্য সে আকুল হইয়া পড়িল। খিদিরপুরে উকিল ত্রৈলোক্যবাবুর বাড়িতে রমানাথের চাকরি হইয়াছিল। খুব বড় বাড়ি, দাস দাসী লোকজনে বাড়ি ভরা। কিন্তু রমানাথের ক্ষুব্ধ হৃদয়ে সেখানে আপনার আকাঙ্ক্ষার বস্তু খুঁজিয়া পাইল না। সেখানে ছিল কেবল টাকার ঝনঝনি, দাস দাসীদের বকবকানি আর কথায় কথায় কর্তা গৃহিণীর চোখ রাঙানি। আর ছিল বিলাসের উদ্দাম নৃত্য, স্বার্থের অবাধ প্রভুত্ব আর হৃদয়হীনতার একাধিপত্য। সেখানে রমানাথের আকাঙ্ক্ষা মিটিবে কি রূপে? সেই বড় বাড়ির পাশে একটি ছোট খোলার বাড়ি। উমেশচন্দ্র ঘোষাল নামক এক দরিদ্র ব্রাহ্মণ এই বাড়িটির মালিক। বাড়িখানি যেমন ছোট, বাড়িতে পরিজনও তেমনই অল্প। ঘোষাল মহাশয়, তাহার গৃহিণী, অষ্টম বর্ষীয়া কন্যা বিনোদিনী আর পঞ্চম বর্ষীয় পুত্র সতীশ। ঘোষাল মহাশয় কলিকাতার কোনো এক সাহেবের আপিসে কাজ করেন। যে বেতন পান তাহাতে কায় ক্লেশে এই কয়েকটি প্রাণীর জীবনযাত্রা নির্বাহ হয়। রমানাথের অদৃষ্ট সূত্র তাহাকে টানিয়া আনিয়া এই পরিবারের সহিত সম্মিলিত করিয়া দিল। অন্যান্য গুণের মধ্যে রমানাথের একটা গুণ ছিল, সে বড় মিশুকে। সে পরিচিত অপরিচিত সকলের সহিতই অসংকোচে মিশিতে পারে। আর একবার তাহার সঙ্গে যে মিশিত, সেই এমন একটা আকর্ষণে তাহার দিকে আকৃষ্ট হইত যে তাহা সহজে ছিন্ন হইত না। এই গুণের প্রভাবে রমানাথ ঘোষাল মহাশয়ের, বিশেষত তাহার কন্যা বিনুর সহিত অল্প দিনের মধ্যেই মিশিয়া গেল। দেখিতে দেখিতে বাড়ির সকলেই তাহাকে আপনার লোক বলিয়া স্বীকার করিতে বাধ্য হইল। রমানাথ যাহা খুঁজিতেছিল এই ক্ষুদ্র পরিবারের মধ্যে তাহা সে যথেষ্ট পাইল। পাইয়া সে প্রবাসের নিদারুণ ক্লেশ বিস্তৃত হইল। রমানাথ প্রত্যহ কাজকর্ম শেষ করিয়া আহারান্তে বিনুর কাছে আসিত। বিনুর ও সতীশের সহিত খেলা করিয়া গল্প বলিয়া মধ্যাহ্ন কাটাইয়া দিত। অপরাহ্নে কখনো কখনো বিনুকে লইয়া বেড়াইতে বাহির হইত। বেড়াইতে গিয়া বিনু কখনো খাবার, কখনো খেলনা, কখনো কাচের চুড়ি বা মাথার কাঁটা পাইত। পাইয়া বিনু যখন হাত নাড়িয়া, ঘাড় দোলাইয়া, মাথার ছোট ছোট চুলগুলিতে ঢেউ খেলাইয়া আনন্দে নাচিয়া উঠিত, তখন রমানাথ বাবুর ধমক, গৃহিণীর অকারণে প্রদত্ত অপবাদ সকলই ভুলিয়া গিয়া আপনার অর্থোপার্জনকে সার্থক জ্ঞান করিত। ক্রমে বিনুও রমাদার উপর এমন আসক্ত হইয়া পড়িল যে রমাদা না হইলে তাহার একটা দিনও চলিত না। 30 বৎসরের যুবকের সহিত অষ্টম বর্ষীয়া বালিকার প্রেমানুরাগ সম্ভব না। সুতরাং আমরা এই ভালোবাসাটাকে প্রেম বা প্রণয় নামে অভিহিত করিতে পারিলাম না। বিনু রমাদাকে জিজ্ঞাসা করিত, তোর ঘর কোথায় রমাদা? অনেক দূর। কত দূর? ওপারে? গঙ্গার ওপারে বটে, তবে 2-3 দিনের রাস্তা। এত দূর? ঘরে তোর কে আছে রমাদা? কেউ নাই। কেউ নাই? মা বাপ কেউ না? না। ভাই বোন? না বিনু, ভাই বোনও নাই। কেউ নাই? তবে তোকে কে ভালোবাসে রমাদা? রমানাথ একটু হাসিয়া বালিকার ক্ষুদ্র চিবুকটি একবার নাড়িয়া দিয়া বলিল, ভালোবাসার অভাব কি রে?
আমাকে বিনু ভালোবাসে, বিনুর মা ভালোবাসে। বিনু ওরফে বিনোদিনী আপনার কোমল হাত দুইখানি দিয়া রমানাথের গলা জড়াইয়া ধরিত। তাহার মুখের নিকট মুখটি লইয়া গিয়া ঘাটটি একবার নাড়িয়া বলিত, সত্যি রমাদা, আমি তোকে বড্ড ভালোবাসি। রমানাথের চোখ দুইটা জলে ভরিয়া আসিত। সে নীরবে বালিকার মুখের উপর হইতে ছোট ছোট চুলগুলি সরাইয়া দিত। সেদিন রবিবার বলিয়া রমানাথের আসিতে একটু বিলম্ব হইয়াছিল। বিনু যেন অস্থির হইয়া পড়িল, কেবল ঘর বাহির করিতেছে, বারবার ব্যগ্র দৃষ্টিতে পথের দিকে চাহিতেছে। আর এখনো কেন রমাদা আসিল না, ইহা বারবার জিজ্ঞাসা করিয়া মাতাকে উত্ত্যক্ত করিয়া তুলিতেছে। কন্যার এইরূপ ব্যগ্রতা দেখিয়া গৃহিণী হাসিতে হাসিতে ঘোষাল মহাশয়কে বলিলেন, বিনু যেমন রাত দিন রমাদা রমাদা করে, তেমনি রমাদার সঙ্গে ওর বিয়ে দিয়ে দাও। ঘোষাল মহাশয় বলিলেন, মন্দ কি, আমিও তাই মনে করে রেখেছি। বিনু মাতার উপর একটা কোপ কটাক্ষ নিক্ষেপ করিয়া বাহিরের দিকে ছুটিয়া পলাইল। সহসা উৎফুল্ল কণ্ঠে চিৎকার করিয়া উঠিল, রমাদা! রমানাথ সবেমাত্র বাহিরের দরজায় পা দিয়াছে। এমন সময়ে কর্তা গৃহিণীর কথোপকথন তাপদগ্ধ মরুবক্ষে তৃষ্ণার্ত পথিকের কর্ণে জলদ গর্জনের ন্যায়, নিরাশাদগ্ধ জীবের শ্রুতিপথে আশার মোহন বংশীধ্বনির ন্যায় রমানাথের কর্ণে প্রবেশ করিল। গাঢ় তিমিরাচ্ছন্ন পথমধ্যে সহসা সমুজ্জ্বল আলোক দর্শনে পথিক যেরূপ ক্ষণেকের জন্য দৃষ্টি বিভ্রান্ত হইয়া পড়ে, তেমনি রমানাথ আশার অতীত কথা শুনিতে পাইয়া মুহূর্তের জন্য স্তম্ভিত হইয়া পড়িল। সে তো একদিনের জন্য এমন দুরাশাকে হৃদয়ে স্থান দেয় নাই। বিনু, বিনুর সহিত তাহার বিবাহ! রমানাথের হৃদয়ে আলোড়িত হইয়া উঠিল। সে আর অগ্রসর না হইয়া পশ্চাৎপদ হইল। এমন সময়ে বিনু উচ্চকণ্ঠে ডাকিল, রমাদা! রমানাথ ছুটিয়া ত্রৈলোক্যবাবুর বাড়িতে ঢুকিয়া পড়িল। সেই দিন হইতে রমানাথের চিন্তা সম্পূর্ণ বিভিন্নমুখী হইল। খাইতে শুইতে বসিতে এক একটা অদ্ভুত আশা আসিয়া তাহাকে এক অদৃষ্টপূর্ব কল্পনা রাজ্যে লইয়া গিয়া ঘুরাইতে লাগিল। রমানাথ দেখিল সে এই মনোহর রাজ্যের রাজা, আর বিনোদিনী তাহার রানী। রমানাথ 4 বৎসর কাল এই আশাকল্পিত স্বপ্নরাজ্যে ঘুরিয়া বেড়াইল। বিনু এখন 12 বছরের মেয়ে, এখনো তার বিবাহ হয় নাই, হইবার কোনো কথাও শোনা যায় না। রমানাথ এখনো আশাসূত্রটুকু ছাড়ে নাই, তবে তাহার মন এখন মাঝে মাঝেই সন্দেহ দোলায় দুলিতে থাকে। ঘোষাল মহাশয় সত্যিই কি বিনুকে তাহার হাতে তুলিয়া দিবেন? তাহার আশা তরুতে সত্যই কি এই দেব দুর্লভ কুসুম প্রস্ফুটিত হইবে? সত্যই কি তাহার নিদাগ শুষ্ক হৃদয় খাদে বিনোদিনীর প্রবাহিনী প্রবাহিত হইবে? যদি ঘোষাল মহাশয়ের সেই ইচ্ছাই থাকে, তবে এত বিলম্ব করিতেছেন কেন? যখন পাত্রপাত্রী উভয়ই উপস্থিত, তখন মেয়েকে এত বড় করিয়া রাখা কেন? তবে রমানাথ এই কয়েক বৎসর কলকাতায় থাকিয়া বিনোদের অপেক্ষাও অনেক বড় মেয়ের বিবাহ হইতে দেখিয়াছে। সুতরাং সে ভাবিত এটা বুঝি দেশাচার।
ইহার উপর মনকে প্রবোধ দিবার আরও কারণ ছিল। সেই 4 বৎসরের পূর্বের কথাটা সে এখনো ভুলে নাই। তারপর 1 বৎসর আগে বিনোদিনীর যখন কঠিন ব্যারাম হয়, বাঁচিবার যখন কিছুমাত্র সম্ভাবনা ছিল না, তখন রমানাথই ডাক্তার খরচ দিয়া, ঔষধপথ্যের খরচ যোগাইয়া, রাত জাগিয়া স্বহস্তে রোগীর মলমূত্র পরিষ্কার করিয়া তাহাকে বাঁচাইয়াছে। সেই সময়ে কন্যার সেই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে গৃহিণী কাঁদিতে কাঁদিতে বলিয়াছিলেন, বাবা রমানাথ, বিনু যদি বাঁচে তবে সে তোমারই। সুতরাং রমানাথ কিছুতেই তাহার আশা সূত্রটি ছাড়িতে পারিল না। ছাড়িলে বুঝি সে বাঁচিবে না। রমানাথ এখনো পূর্বের ন্যায় ঘোষাল মহাশয়ের বাটিতে যাতায়াত করে এবং বিনুর সহিত গল্প, হাস্য পরিহাসে সময় কাটায়। তবে বিনু এখন আর বালিকা নয়, তাহার আর সেই বালিকা সুলভ চাঞ্চল্য আর নাই। তাহার সহিত কৈশোরের গাম্ভীর্য আসিয়া মিশিয়াছে। সে এখন আর রমানাথের সঙ্গে বেড়াইতে যায় না। খেলনা পাইলে তেমনি ঘাড় মুখ নাড়িয়া তালি দিয়া নাচিয়া উঠে না। রমাদার গলা জড়াইয়া চোখে চোখ রাখিয়া আবদার করিতে পারে না। তাহার কথায় যেন একটু সংকোচ আসিয়াছে, চলনে একটু ধীরতা আসিয়াছে, দৃষ্টি একটু লজ্জা মাখা হইয়াছে। রমানাথ তাহার এই সকল পরিবর্তন লক্ষ্য করে, আর মনে মনে আরও একটা স্বপ্নরাজ্যের কল্পনা করিতে থাকে। সেদিন মধ্যাহ্নে রমানাথ সতীশের সহিত গল্প করিতে করিতে ঘুমাইয়া পড়িয়াছিল। ঘরের বাহিরে দরজার পাশে বসিয়া বিনোদিনী পুঁতির মালা গাঁথিতেছিল। রমানাথকে ঘুমাইতে দেখিয়া সতীশ আসিয়া দিদির পাশে বসিল এবং ছড়ানো পুঁতিগুলি গুছাইয়া দিয়া দিদির এই শ্রমসাধ্য কার্যে সহায়তা করিতে লাগিল। এইরূপ করিতে করিতে সতীশ সহসা বলিল, দিদি, তোর বিয়ে। বিনোদিনী তাহাকে ধমক দিয়া বলিল, দূর। সতীশ সে ধমকে ভয় পাইল না, ঈষৎ হাসিয়া বলিল, দূর বই কি, আমি শুনেছি, মা বাবাকে বলছিল। বিনোদিনী চঞ্চল দৃষ্টিতে একবার এদিকে ওদিকে চাহিয়া নিম্নস্বরে বলিল, কি বলছিল? বলছিল রমাদার সঙ্গে তোর বিয়ে হবে। সহসা মালার সুতাটা হাত ফসকাইয়া পড়িয়া গেল। অনেকগুলি গাঁথা পুঁতি খুলিয়া ছড়াইয়া পড়িল। বিনোদিনী সেগুলোকে কুড়াইতে কুড়াইতে বলিল, তারপর? মা বললে রমানাথ ছেলেটি বেশ। তীব্র শ্লেষের স্বরে বিনোদিনী বলিল, দিব্যি নব্য ছোকরাটি। রমানাথ তখন কি একটা দুঃস্বপ্ন দেখিয়া জাগিয়া উঠিয়াছিল। সতীশ বা বিনোদিনী তাহা জানিতে পারে নাই। সতীশ বলিয়া চলিল, মা বলল খাওয়া পড়ার কষ্ট হবে না। পড়ার না হোক, খাওয়ার কষ্ট নাই বটে, চমৎকার রাঁধুনি বামুন। সেই ক্ষুদ্র কণ্ঠের মৃদুস্বর, যাহা একদিন রমানাথের শ্রবণে অমৃত বর্ষণ করিত, আজই তাহা যেন গর্জনে দিগন্ত কম্পিত করিয়া শত বজ্রের বেগে রমানাথের হৃদয়ে আঘাত করিল। সে আঘাতে রমানাথ যেন একটা দুঃস্বপ্ন হইতে সহসা জাগিয়া উঠিল। রমানাথ সেদিন ও সে রাত্রি শুধু ভাবিয়াই কাটাইল। তাহার পরদিনও অনেক ভাবিল,
ভাবিয়া শেষে একটা সংকল্প স্থির করিয়া সন্ধ্যার পর ঘোষাল মহাশয়ের সহিত সাক্ষাৎ করিল। ঘোষাল মহাশয় তখন আপিস হইতে আসিয়া জলযোগান্তে হুঁকা হাতে বাহিরের ছোট ঘরটিতে বসিয়াছিলেন এবং তাম্রকূট ধূম প্রয়োগে চিন্তাশক্তিটাকে উদ্বুদ্ধ করিয়া রাঁধুনি বামুনের হাতে মেয়ে দেওয়া সঙ্গত কিনা তাহারই মীমাংসায় প্রবৃত্ত হইয়াছিলেন। রমানাথকে মেয়ে দিতে তাহার সম্পূর্ণ অনিচ্ছা, কিন্তু হইলে কি হয়, একদিকে এই হাতে গৃহিণীর বিশেষ জেদ, অন্যদিকে অর্থাভাব। এই উভয় সংকটে কর্তব্য কি তাহারই চিন্তায় ঘোষাল মহাশয়ের মস্তিষ্ক আলোড়িত হইতেছিল। এমন সময়ে রমানাথ আসিয়া তাহার চিন্তাস্রোতে বাধা যোগাইল। ঘোষাল মহাশয় মুখ তুলিয়া চাহিয়া বলিলেন, রমানাথ, এই সময়ে যে তোমার চেহারাটা এমন কেন? আগে শরীরটা বড় ভালো নেই। অসুখ বিসুখ হয়েছে নাকি? রমানাথ একটু অপ্রতিভভাবে বলিল, এমন বিশেষ কিছু নয়। রমানাথ বসিল। বসিয়া অন্যান্য 2-4 কথার পর বলিল, বিনু তো বড় হয়ে উঠেছে, তার বিয়ের চেষ্টা না করা আর ভালো দেখায় না। ঘোষাল মহাশয় হুঁকায় একটা টান দিয়া বলিলেন, মনে মনে বলিলেন, বড় গরজ দেখছি যে। রমানাথ কহিল, আমার মতে আর দেরি করা উচিত নয়। একটি ভালো পাত্র দেখে। একটু বিরক্তির স্বরে ঘোষাল মহাশয় বলিলেন, ভালো পাত্র পাব কোথায়? পাত্রের অভাব কি? পাত্রের তো অভাব নাই, কিন্তু টাকার অভাব। কত টাকার দরকার আপনার? ঘোষাল তীব্র দৃষ্টিতে রমানাথের মুখের দিকে চাহিয়া বলিলেন, তুমি কি বলছো? বলছি, কত টাকা হলে ভালো পাত্র পাওয়া যায়? ওরই মধ্যে একটু ভালো খুঁজতে হলেও অন্তত 400 টাকার কমে হবে না। রমানাথ একটু কাশিয়া গলাটা পরিষ্কার করিয়া বলিল, টাকার জন্য ভাবনা নাই, আপনি পাত্র দেখুন। তা টাকাটা দেবে কে? আমি দেব। বলিয়া রমানাথ উঠিয়া দাঁড়াইল। ঘোষাল মহাশয় বিস্ময়ের প্রথম বেগটা সংবরণ করিয়া লইয়া বলিলেন, বাপু, একটু দাঁড়াও। তুমি যে এতগুলা টাকা দেবে। বাধা দিয়া রমানাথ বলিল, আমি টাকা আপনাকে দেব না, বিনুকে দেব। কিন্তু একটা কথা। কি কথা? বিনু যেন এটা জানতে না পারে। ঘোষাল মহাশয় ভালো করিয়া রমানাথের মুখখানা দেখিলেন, কিন্তু তাহাতে বিশেষত্ব কিছুই দেখিতে পাইলেন না। তিনি ঈষৎ প্রফুল্ল কণ্ঠে বলিলেন, ভালো, তাই হবে। কিন্তু আরো একটা কথা, গিন্নি বলছিলেন। রমানাথ বলিল, তিনি মেয়ে মানুষ, তার কথা ছেড়ে দিন। তাকে বলবেন, আমার আর এ বয়সে বিয়ে করা চলে না। রমানাথের স্বরটা জড়াইয়া আসিল। আর কোনো উত্তরের প্রতীক্ষা না করিয়া দ্রুত পদে চলিয়া গেল। ঘোষাল মহাশয় হুঁকাটা রাখিয়া স্বস্তির একটা দীর্ঘশ্বাস ফেলিয়া আপন মনে বলিলেন, এতদিনে মেয়েটার একটা গতি হল। টাকা থাকিলে পাত্রের অভাব হয় না।
কয়েকদিনের মধ্যেই মনোমতো একটি পাত্র পাওয়া গেল। মেয়েকে 200 টাকার গহনা এবং ছেলেকে 150 টাকা নগদ দিতে হইবে, বাকি 50 টাকা ঘর খরচ। ঘোষাল মহাশয় রমানাথকে ইহা জানাইলেন। বিবাহের দিন স্থির হইয়া গেল। বিবাহের 3 দিন পূর্বে রমানাথ 400 টাকা আনিয়া ঘোষাল মহাশয়ের হাতে দিল। 5 বৎসর খাটিয়া সে এই টাকাগুলি জমাইয়াছিল। কঠোর পরিশ্রমে সঞ্চিত এতগুলি টাকা আজি বিনুর সুখের জন্য উৎসর্গ করিয়া রমানাথ যে কি সুখ পাইল তাহা সেই বলিতে পারে। ঘোষাল মহাশয় টাকাগুলি গনিয়া তুলিলেন। বাড়ির ভিতর হইতে গাত্রহরিদ্রার শঙ্খ এবং হুলুধ্বনি উত্থিত হইল। রমানাথ ছুটিয়া সেখান হইতে পলাইল। পরদিনই কাজে জবাব দিয়া রমানাথ দেশে চলিয়া গেল। দেশে গিয়া রমানাথ দেখিল 2 বৎসর আগে তাহার খুঁড়ি মারা গিয়াছে। ঘরের চালে খড় নাই, প্রাচীর স্থানে স্থানে ভাঙিয়া পড়িয়াছে, উঠানে আগাছার জঙ্গল জন্মিয়াছে। ঘরের জিনিসপত্র কতক চোরে লইয়া গিয়াছে, আর কতক প্রতিবেশীরা লইয়া গিয়া রাখিয়া দিয়াছে। ঘরের ভিতর কেবল কয়েকটা ভাঙা হাঁড়ি গড়াইতেছে, আর দেওয়ালের গায়ে ঝুলিতেছে সেই সাধের তানপুরাটা। তাহার তার ছিঁড়িয়া গিয়াছে, আধখানা কাঠ কীটের উদরস্থ হইয়াছে। বাকি আধখানা কাঠ রমানাথের জীর্ণ হৃদয়ের প্রতিরূপ হইয়া তখনও বৃষ্টি ধারাঙ্কিত ভিত্তিগাত্রে ঝুলিয়া রহিয়াছে। রমানাথ স্তব্ধ শ্বাসে শূন্য দৃষ্টিতে অতীতের সেই জীর্ণ স্মৃতিটুকুর দিকে চাহিয়া রহিল। বাহিরে তখন কে গাহিতেছিল, মাগো আমায় ঘুরাবি কত, কলুর চোখ ঢাকা বলদের মতো। রমানাথ সেই জীর্ণ কাঠখানাকে বুকের ওপর চাপিয়া ধরিল। সন্ধ্যার ধূসর ছায়া তাহার চারিপাশে কৃষ্ণ যবনিকা টানিয়া দিতে লাগিল। শুনছিলেন সাহিত্যিক নারায়ণচন্দ্র ভট্টাচার্যের কলমে গল্প রাঁধুনি বামুন। গল্প পাঠে আমি রিয়া। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক, আর পরবর্তী গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, ভুলবেন না, গল্প একান্তে কিন্তু এখন ফেসবুকেও। নতুন গল্প বা গল্পের পেছনের গল্প বা আমার সাথে আড্ডা দিতে হলে সরাসরি যুক্ত হন ফেসবুকের গল্প একান্তে রিয়া প্রোফাইলটির সাথে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন গল্প একান্তে।